আজকের মুভিটা এমন একটা মুভি যেখানে একজন মেয়ে নিজের বুদ্ধি আর প্ল্যান দিয়ে একজন ফেমাস নায়ককে কিডন্যাপ করে। কিডন্যাপারের চালাকি দেখে আপনি যেমন বাহবা দেবেন, তেমনি নায়কের অসহায় অবস্থাটা দেখে আপনার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু যখন কিডন্যাপারের আসল রহস্যটা সামনে আসবে তখন গল্পটা একদম উল্টে যাবে। তখন আপনার মনে হবে এই নায়ক শাস্তি পাওয়ারই যোগ্য। তাহলে চলুন বেশি কথা না বলে সরাসরি মুভিতে যাই। গলা শুনে বুঝতেই পারছেন গলা একদম ভেঙে গেছে, তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। মুভির শুরুতেই দেখি কেউ একজন জনপ্রিয় অভিনেতা আদিত্যের ইন্টারভিউয়ের ভয়েস থেকে কেটে কেটে শুধুমাত্র আদিত্যের ভয়েসগুলোই আলাদা করছে। এই কাজটা কে করছে সেটা মুভির সামনে গিয়ে জানা যাবে। সিন কাট হয়ে আদিত্যের কাছে যায়। সকাল সকাল আদিত্যের ফোনে ফোন আসায় তার ঘুম ভাঙে। আদিত্যের পাশে যে মেয়েটি শুয়ে রয়েছে ওই মেয়েটির নাম হলো কার্তিকা। কার্তিকাও একজন অভিনেত্রী। আদিত্য ও কার্তিকা একটা অবৈধ সম্পর্কে রয়েছে। কার্তিকার হাজবেন্ড প্রবীণ দুবাইতে থাকে। অন্যদিকে আদিত্যেরও একটা গার্লফ্রেন্ড আছে যার নাম আইসু। আদিত্য আবার আইসুকে মন থেকে ভালোবাসে। আদিত্য কার্তিকার বাড়ি থেকে তার স্টুডিওতে যায়। আদিত্যের জমানো যত টাকা ছিল সমস্ত টাকা দিয়ে এবং একটি লোকের কাছ থেকে 3 কোটি টাকা ধার নিয়ে সে একটা নিজের মুভি তৈরি করেছে। সেই মুভিটি খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। ডাবিং এর কিছুটা কাজ বাকি থাকায় সে স্টুডিওতে ডাবিং করতে থাকে। ডাবিং শেষ হওয়ার পর আদিত্য স্টুডিও থেকে বাইরে বেরোতে দেখে একটা লোক তার জন্য অপেক্ষা করছে। এই লোকটি 4 বছর আগে আদিত্যকে নিয়ে তার সমস্ত জমি জমা বিক্রি করে সেই টাকা দিয়ে একটা মুভি বানিয়েছিল। কিন্তু মুভিটা বানানোর শেষ মুহূর্তে এসে টাকা শেষ হয়ে যায়। তাই ডাবিং এর কিছুটা কাজ এখনো বাকি আছে। আর এই মুভিটি রিলিজ করতে না পারলে লোকটি একদম নিঃস্ব হয়ে যাবে। তাই গত 3 মাস ধরে আদিত্যের পেছনে ঘুরে বেড়াচ্ছে ডাবিং এর জন্য। লোকটি আদিত্যের সাথে কথা বলার চেষ্টা করলে আদিত্য তাকে এড়িয়ে চলে যেতে চায়। আদিত্য লোকটিকে বলে, স্যার আপনার মুভি 4 বছর আগে বানানো হয়েছে, আর এই 4 বছরে আপনার মুভিটার গল্পের মতো মার্কেটে অনেক মুভি বেরিয়ে গেছে। এখন যদি আপনি ওই গল্পই রিলিজ করেন তাহলে আমার মার্কেট ভ্যালু কমে যাবে। এই কথাটা বলার পরেও লোকটি যখন কান্না করতে করতে আদিত্যের কাছে রিকোয়েস্ট করতে থাকে তখন আদিত্য বিরক্ত হয়ে তার ম্যানেজারকে ডেকে বলে, এই লোকটি আমাকে যেন না ডিস্টার্ব করে, এই লোকটির বিষয়টা তুমি দেখো। সিন কাট হয়ে চলে আসে আদিত্যের একটা বাইকের বিজ্ঞাপনের শুটিং সেটে। শুটিং শেষে আদিত্য রেস্ট নিতে এলে তার পাশে যে মেয়েটি এসে বসে এটাই আদিত্যের সেই প্রেমিকা আইসু। আদিত্য যখন রেস্ট নিচ্ছিল তখন সেখানে মুস্তফা ভাই বলে এই লোকটি আসে। তিনি আদিত্যকে দিয়ে তার কোম্পানির একটা বিজ্ঞাপন বানাতে চান। আর আদিত্য এই বিজ্ঞাপনটা বানিয়ে দিলে তাকে মুস্তফা ভাই 3 কোটি টাকা দেবেন। কিন্তু আদিত্য যখন জানতে পারে লোকটি তাকে দিয়ে টয়লেট ক্লিনারের বিজ্ঞাপন বানাতে চাইছে তখন তো তার মেজাজ গরম হয়ে যায়। আদিত্য মুস্তফা ভাইকে উল্টোপাল্টা গালিগালাজ করে সেখান থেকে বের করে দেয়। তারপর আইসু ও আদিত্য যখন গাড়িতে বসেছিল তখন আইসুর দাদা তাকে কল করে বলে, তোকে একটা মেসেজ করেছি, মেসেজটা সিন কর। আইসু মেসেজটা খুলে দেখে তারা যে গাড়িটাতে বসে আছে সেই গাড়িটারই ছবি কেউ একটা পেছন থেকে তুলে তার দাদাকে পাঠিয়েছে। আইসুর দাদা তাকে জিজ্ঞাসা করে, যে ছেলেটির সাথে বসে আছিস ওই ছেলেটি তোর কে হয়? আইসু বলে, দাদা আমার ফ্রেন্ড হয়। তারপর তার দাদা বলে, যে ফ্রেন্ডই হোক না কেন আমি তোর বিয়ের জন্য পাত্র খুঁজছি, তাই একটু সাবধানে ঘোরাঘুরি কর। কিন্তু তারা তো বুঝতে পারে না যে কে তাদের এমন ভাবে ফলো করছে। সিন কাট হয়ে চলে আসে আদিত্য যে মুভিটি নিজের টাকা দিয়ে বানিয়েছে সেই মুভিটা রিলিজ হওয়ার দিনে। মুভিটা রিলিজ হওয়ার পরই সিনেমা হলে ভিড় জমতে শুরু করে। তারা ভাবে তাদের মুভিটা নিশ্চয়ই হিট হবে, কিন্তু তারা যেটা ভেবেছিল তার উল্টোটা হয়। তাদের মুভিটা দর্শকের পছন্দ হয় না। সিন কাট হলে আমরা আদিত্যকে দেখি সে কার্তিকার বাড়িতে গিয়ে তার মুভিটাকে নিয়ে টেনশন করছে। কার্তিকা তার কাছে এসে বলে, মঙ্গলবার প্রবীণ দুবাই থেকে বাড়ি আসছে, সে এখানে 2 সপ্তাহ মতো থাকবে আর আমাকেও নাকি তার সাথে এবার দুবাই নিয়ে চলে যাবে। হঠাৎ এমন কেন বলছে বুঝতে পারছি না। তাহলে কি সে আমাকে সন্দেহ করলো? সে কিন্তু নিয়ে যেতে চাইলেও আমি যাব না বলেছি। তখন আদিত্য কার্তিকাকে বলে, দেখো কার্তিকা, আমাদের এবার এই জিনিসগুলো বন্ধ করা উচিত। আমার লাইফে আইসু আছে আর আমি তাকে মন থেকে অনেক ভালোবাসি। তখন কার্তিকা তাকে বলে, তাহলে আমার কি হবে? আমার কি তোমার ওপর কোনো অধিকার নেই? তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তারা কথা বলতে বলতে আদিত্য যখন সামনে তাকায় তখন সে দেখে কেউ একজন তাদের ভিডিও করছে। এটা দেখে আদি লোকটিকে ধরতে গেলে তাকে ধরতে পারে না। এই ছেলেটির নাম
হলো বিনোদ। তাকে আমরা দেখি কার্তিকা আর আদি যে কথাগুলো বলছিল তার মধ্যে থেকে শুধুমাত্র আদির ভয়েসগুলো কাটছে। মুভির শুরুতেই আমরা যাকে দেখেছিলাম আদির ভয়েসগুলো কাটতে, এই বিনোদই সেই ভয়েসগুলো কাটছিল। পরের দিন সকালে আদি যার কাছ থেকে 3 কোটি টাকা ধার নিয়েছিল সেই লোকটি টাকা নিতে আদির বাড়িতে আসে। আদির ম্যানেজার তখন লোকটিকে বলে, দয়া করে আমাদের 2 মাস টাইম দিন, আমাদের মুভিটা যেমন চলার কথা ছিল তেমনটা চলেনি, আমরা ঠিক আপনাকে টাকাটা 2 মাসের মধ্যেই দিয়ে দেব। তখন সেই লোকটি বলে, ঠিক আছে 2 মাস পরেই না হয় টাকাটা দিও, তো ততদিন তোমার গাড়িটা তাহলে আমার কাছে থাক, তোমার গাড়ির চাবিটা আমাকে দাও। এতগুলো টাকা ম্যানেজ করতে যেহেতু তাদের একটু সময় লাগবে, তাই উপায় না পেয়ে বাধ্য হয়ে সে তার গাড়ির চাবিটা লোকটিকে দিয়ে দেয়। লোকটি চলে গেলে আদি খুব টেনশন করতে থাকে, কারণ তার সমস্ত টাকা দিয়ে সে এই মুভিটা বানিয়েছিল, কিন্তু এখন সে কোথা থেকে এতগুলো টাকা পরিশোধ করবে। এমন সময় আইসু আদিকে ফোন করলে আদি আইসুকে বলে, আইসু আমি তোমার দাদার সাথে বিয়ের কথা বলতে চাই। এটা শুনে আইসু তো মহা খুশি। আসলে আদি আইসুর দাদার সাথে বিয়ের কথা বলতে চাইছে কারণ আইসুর পরিবার অনেকটা ধনী, বিয়ে হয়ে গেলে আর্থিক দিক থেকে কিছুটা যদি সে সাহায্য পায়, এই আশা নিয়েই সে বিয়ের কথা বলতে চাইছে। এরপর সে মনটা হালকা করার জন্য একটা পার্টিতে যায়। হঠাৎই আদির ফোনে কার্তিকা ভিডিও কল করে। ভিডিও কল করে কার্তিকা কাঁদতে কাঁদতে আদিকে একটা প্রেগনেন্সি কিট দেখায়। কার্তিকা বলে, আদি আমি প্রেগনেন্ট, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, তোমাকে একটা আমি ওষুধ বলছি, ওই ওষুধটা আসার সময় কিনে নিয়ে এসো। তারপর আমরা দেখি সেই পার্টির মধ্যে বিনোদ নামের সেই ছেলেটিও আছে, আর সে আদিকে নজরে নজরে রাখছে। আদি সেই পার্টি থেকে কার্তিকার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে আমরা বিনোদকে দেখি সেও বেরিয়ে যাচ্ছে। রাস্তার মাঝে আদি সেই ওষুধটা কেনার জন্য একটা ফার্মেসিতে গিয়ে ওষুধটা নিয়ে আবার যখন গাড়িতে এসে বসে, তখন দেখে গাড়িটার স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ধরে স্টার্ট না নেওয়ায় সে রাস্তায় আসে কারো থেকে লিফট নেওয়ার জন্য। তখন আমরা দেখি বিনোদ নামের সেই ছেলেটি তার গাড়িতে বসে আদির ওপর নজর রাখছে। আদি বিনোদের কাছে সাহায্য চাওয়ার জন্য এগিয়ে আসতে গেলে বিনোদ সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং তারপরেই একটা অন্য গাড়ি এসে তার সামনে থামে। গাড়িতে বসা মেয়েটি আদিকে দেখে চিনতে পারে। মেয়েটি আদিকে লিফট দেয়। এই মেয়েটি আদির খুব বড় একটা ফ্যান। মেয়েটি যাওয়ার পথে আদিকে বলে, স্যার আপনার লাস্ট মুভির যে নায়িকাটা ছিল না, ওই নায়িকাটার নাম আর আমার নাম একদমই সেম, সায়নী, আর আমার হাজবেন্ডও আছে, ওর নাম শরৎ। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই গিফট কিনে বাড়ি ফিরছিলাম আর হঠাৎই আপনার সাথে দেখা হয়ে গেল, কি সৌভাগ্য আমার। সেই সময় কার্তিকা আদিকে ফোন করে বলে, আদি তুমি এখনই এসো না, কিছুক্ষণ পরে এসো, প্রবীণ ভিডিও কল করেছিল, আমার মনে হচ্ছে আমাদের কেউ একজন নজর রাখছে, তাই আমি যতক্ষণ না বলছি ততক্ষণ তুমি এখানে এসো না। এই বলে কার্তিকা ফোন কেটে দেয়। আদি তো এদিকে টেনশনে পড়ে যায় এটা ভেবে যে সে যদি গাড়ি থেকে এখন নেমে যায় তাহলে পরে সে কিভাবে যাবে, কারণ তার গাড়িটা তো সেখানেই পড়ে আছে। তখন সায়নী নামের এই মেয়েটি আদিকে বলে, স্যার আপনি চাইলে আমার গাড়িটা নিয়ে যেতে পারেন, আগামীকাল না হয় আমি আপনার থেকে গাড়িটা নিয়ে নেব, সামনেই আমার বাড়ি, প্লিজ আপনি একবার আমাদের বাড়ি থেকে ঘুরে যান, তাহলে আমার হাজবেন্ড খুব খুশি হবে। সায়নী যেহেতু নিজে তার গাড়িটা দিয়ে তাকে হেল্প করবে, তাই সে তার রিকোয়েস্টটা ফেলতে পারে না। আদি বাধ্য হয়ে সায়নীর সাথে তার বাড়িতে যায়। তখন আমরা দেখি বিনোদ তাদের ফলো করতে করতে এখানেও চলে এসেছে। তারপর সায়নী আদিকে তাদের ফ্ল্যাটের ভেতরে নিয়ে যায়। তারপর হঠাৎই আমরা দেখি সায়নী কেন জানি না ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আদি তো বুঝতে পারে না যে তাকে কেন ভেতরে রেখে বাইরে থেকে লক করে দেওয়া হলো। আদি তো চিৎকার করতে থাকে, আর এদিকে সায়নী বাইরে থেকে তালা দিয়ে তার স্বামীকে কল করে। অন্যদিকে আমরা বিনোদকে দেখি সে আদিকে ফলো করতে করতে সায়নীর ফ্ল্যাটে চলে এসেছে, আর এখানেই একটা টুইস্ট রিভিল হয়। আমরা দেখতে পাই বিনোদ আর সায়নী একই দলের। সায়নী একজন সহজ সরল একটা সাধারণ মেয়ে। সে ব্যাংক থেকে 1,25,00,000 টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছিল, কিন্তু সেই বিজনেসে লস খায়। 5 দিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারলে ব্যাংকের লোকেরা এসে তার বাড়িটা দখল করবে, আর সেই টাকাটাই ম্যানেজ করার জন্য আদিকে কিডন্যাপ করেছে। তারা দুজনে বাইরে থেকে আদিকে টাকার জন্য অনেক চাপ দিতে থাকে, কিন্তু আদি তাদের বারবার বলে তার কাছে এত টাকা নেই, কিন্তু সায়নীরা তার কথা তো বিশ্বাসই করে না। তারা ভাবে এত বড় একজন নামকরা অভিনেতার কাছে মাত্র 1.5 কোটি টাকা নেই, তাই সায়নীরা তার কথায় বিশ্বাস না করে তাকে টানা 4 দিন একটা রুমের মধ্যে বন্ধ করে রেখে দেয়। একদিন তার অফিস থেকে বাড়িতে এসে দেখে যে রুমে আদিকে তারা বন্দি করে রেখেছিল সেই রুমের দরজার নিচ থেকে রক্ত বেরিয়ে আসছে। এটা দেখে তো সায়নী প্রচন্ড ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে আদি হয়তো নিজেকে শেষ করে ফেলেছে। ভয়ে ভয়ে দরজাটা খুললে সে রুমের মধ্যে আদিকে কোথাও দেখতে পায় না। আদিকে দেখতে না পেয়ে সে রুমের ভেতরে ঢুকতেই আদি রুম থেকে পালানোর চেষ্টা করে, আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতি হতে হতে
কোনো রকমে সায়নী আদির হাত থেকে নিজেকে রক্ষা করে সেই রুম থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপর সে নিজেকে একটু সামলে নেয়। সিন কাট হলে আমরা দেখি আদির যে ফোনটা বিনোদের কাছে রয়েছে ওই ফোনটাতে আদির ম্যানেজার কল করে। ম্যানেজার তাকে ফোনে না পাওয়ায় ভয়েস মেসেজ করে বলে, স্যার আপনি যে লোকটির কাছ থেকে 3 কোটি টাকা ধার নিয়েছিলেন সেই লোকটি আজকে গুন্ডার দল নিয়ে অফিসে এসেছিল। আপনাকে খুঁজে না পেয়ে আমার ফোন চেক করে আপনার আর কার্তিকা ম্যামের একটা ফটো পেয়েছে। সেই ফটোটা দেখে ভেবেছে আপনি হয়তো কার্তিকার বাড়িতে লুকিয়ে আছেন, তাই দলবল নিয়ে কার্তিকা ম্যামের বাড়িতে লোকটি গেছে। স্যার আপনি যদি মোস্তফা ভাইয়ের বিজ্ঞাপনটা করতে রাজি হতেন তাহলে হয়তো কিছুটা টাকা ম্যানেজ করা যেত। টাকার কথা শুনতেই বিনোদ ম্যানেজারকে মেসেজ করে বলে, মোস্তফা ভাইকে বলো কাল সকালে আমার সাথে কথা বলতে, আমি বিজ্ঞাপনটা করতে রাজি আছি। সিন কাট হয়ে চলে আসে কার্তিকার বাড়িতে। এই লোকটি হলো প্রবীণ, কার্তিকার স্বামী। কার্তিকার বাড়িতে সেই লোকটি তার দলবল নিয়ে গিয়ে বলে, আদি নামের একজন আমার থেকে 3 কোটি টাকা ধার নিয়ে আপনার বাড়িতে লুকিয়ে আছে। প্রবীণ তো আদির কথা শুনে অবাক। সে বলে, আদিটা আবার কে? লোকটি তখন প্রবীণকে তাদেরই বাড়িতে তোলা কার্তিকা আর আদির একটা ঘনিষ্ঠ ছবি দেখায়। সেই সময় আবার কার্তিকা চলে এলে প্রবীণের কাছে কার্তিকা তার পরকীয়ার ব্যাপারটা স্বীকার করে নেয় এবং প্রবীণকে সে এটাও জানিয়ে দেয় যে আদির দ্বারা সে প্রেগনেন্ট। অন্যদিকে ম্যানেজার যেহেতু মোস্তফা ভাইয়ের কাছে গিয়ে আদিকে কল করবে, তাই বিনোদ আদি যে কথাগুলো বলবে সেই ভয়েসগুলো কম্পিউটারে পরপর সাজায়। ম্যানেজার মোস্তফা ভাইয়ের কাছে গেলে মোস্তফা ভাই তাকে জানায়, আদি যদি আমার কাছে ক্ষমা চাই তবেই আমি এই ডিলটাতে রাজি হব। ম্যানেজার আদিকে কল করে মোস্তফা ভাইকে দিলে বিনোদ ল্যাপটপে আদির ভয়েস প্লে করে। ল্যাপটপে এমন একটা ভয়েস চালায় যেটাতে আদি বলছে, সরি ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। আদি মুস্তাফা ভাইকে সরি বলছে শুনে মুস্তাফা ভাই তো প্রচন্ড খুশি হয়। মুস্তাফা ভাই বলে, কি বললি আবার বল। তখন বিনোদ আবারও তার ভয়েস প্লে করে, সরি ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। মুস্তাফা ভাই খুশি হয়ে ডিলটা ফাইনাল করে এবং আদি ম্যানেজারকে মুস্তাফা ভাইয়ের কাছে 1.5 কোটি টাকা অ্যাডভান্স নিতে বলে। তারপর বিনোদ ল্যাপটপে আদির এমন একটা ভয়েস চালু করে যেখানে আদি বলছে, দুপুরের পর একজনকে পাঠাবো, টাকাটা দিয়ে দিও, আমি একটা প্রবলেমে পড়েছি। বিনোদ আর সায়নী দুজনে মিলে ম্যানেজারের কাছ থেকে সেই টাকাটা নিয়ে আসে। ম্যানেজারের কাছ থেকে সায়নী আর বিনোদ টাকাটা পেলে তাদের মুখে হাসি ফুটে ওঠে। সিন কাট হয়ে আদির কাছে এলে আমরা দেখি আদি এখান থেকে বের হতে না পেরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। আদি যখন অসহায় হয়ে মেঝেতে শুয়ে পড়েছিল তখন হঠাৎই সে দেখে একটা দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল, কিন্তু এতদিন যে দরজাটা বন্ধ করা ছিল সেটা হঠাৎ কিভাবে খুলে গেল সেটা আমরা একটু সামনে গেলেই জানতে পারবো। আদি তাড়াহুড়ো করে সেই রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। আদি রাস্তাতে আসতে একটা গাড়ি দেখে সাহায্য চায়। লোকটিও আবার আদিকে কোনো প্রশ্ন না করেই তাকে সাহায্য করার জন্য গাড়িতে উঠতে বলে। সিন গাড়ির ভেতরে এলে আমরা দেখি গাড়ির ড্রাইভার আর কেউ নয়, সেই বিনোদ। কিন্তু আদি তাকে দেখে একদমই চিনতে পারে না। বিনোদ তার নাম বিনোদ বলে জানালেও সে বুঝতে পারে না, কারণ সায়নী তো তার স্বামীর নাম বলেছিল শরৎ। আর তাছাড়াও আদি তো বিনোদের মুখ কখনোই দেখেনি। বিনোদ আর সায়নী আগে থেকে প্ল্যান করে রুমের দরজাটা খুলে রেখে দিয়ে এসেছিল, কারণ তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল টাকাটা পাওয়ার পর তারা এভাবেই আদিকে সাহায্য করবে। আদি বিনোদের ফোন থেকে তার ম্যানেজারকে ফোন করে বলে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাড়িতে আসো। ম্যানেজার বলে, স্যার আপনি যে প্রবলেমে পড়েছেন বলে 1.5 কোটি টাকা চাইলেন, ওই প্রবলেমটা ঠিক হয়ে গেছে তো? আদি বলে, 1.5 কোটি টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? ম্যানেজার বলে, স্যার আপনি তো মোস্তফা ভাইয়ের সাথে বিজ্ঞাপনটা করবেন বলে রাজি হলেন। আদি তো এটা শুনে একেবারে অবাক। সে বলে, তুমি তাড়াতাড়ি এসআই কে কল করে পুলিশ স্টেশনে আসো, আমি ওখানেই যাচ্ছি। এখন ভাবছেন তো যে বিনোদ পুলিশের কথা শুনে ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু না, সে উল্টে বরং আদিকে বলে, তাহলে স্যার আপনাকে কি পুলিশ স্টেশনে ছেড়ে দিয়ে আসবো? আদি পুলিশ স্টেশনে গিয়ে তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। আদির সমস্ত কথা শুনে পুরো পুলিশ টিম সেই বিল্ডিং এ যায় যেখানে আদিকে এতদিন বন্দি করে রাখা হয়েছিল। পুলিশের টিম সায়নীর ফ্ল্যাটে এসে কলিং বেল বাজালে দেখি সায়নী এখান থেকে কোথাও পালিয়ে না গিয়ে দরজাটা সায়নীই খুলছে। এতগুলো পুলিশ দেখে সায়নী ঘাবড়ে না গিয়ে উল্টে বরং আদিকে তার গার্লফ্রেন্ডের মতো করে বলে, আদি তোমার কি হয়েছে, এত পুলিশ কেন? এটা শুনতে আদি রেগে গিয়ে তাকে মারতে থাকে। তখন পুলিশ তাকে থামিয়ে বলে, কি হলো, তোমাদের প্রবলেমটা কি? তখন সায়নী পুলিশদের বলে, স্যার এটাই ওর প্রবলেম, কথায় কথায় শুধু আমার গায়ে হাত তোলে, আমার ভাগ্যটাই খারাপ যে আমি ওকে ভালোবেসেছিলাম। আদি বলে, ও মিথ্যা বলছে, ওর সাথে আমার কোনো রিলেশন নেই, ও আমাকে 4 দিন ধরে এখানে বন্দি করে আমার থেকে অনেক টাকা নিয়েছে। সায়নী বলে, স্যার ও সাইকো, আপনার যা জানার আমাকে জিজ্ঞাসা করুন, আমি প্রমাণ সমেত উত্তর দেব। আদি বলে, কিসের প্রমাণ? সায়নী তখন তার ফোনটা নেয়, তারপর তাদের পার্সোনাল চ্যাটিং দেখিয়ে বলে, স্যার গত 3 মাস ধরে এর সাথে আমার রিলেশন। আদি তো অবাক,
অবাক। আসলে আদি ছিল মেয়েদের প্রতি দুর্বল, আর এই সুযোগটাই সায়নী কাজে লাগিয়ে গত 3 মাস ধরে একটা আইডি থেকে তার সাথে চ্যাটিং করত। আদিকে বন্দি করার পর আদির ফোন থেকে গত কদিন ধরে নিজেই মেসেজ করেছে। আদি সেই চ্যাটিং গুলো দেখে বলে, স্যার এটা তো অঞ্জলির আইডি। তখন সায়নী বলে, আমিই তো অঞ্জলি। আদি রেগে গিয়ে তাকে মারতে গিয়ে বলে, তুই অঞ্জলি মানে তুই তো সায়নী। সায়নী বলে, স্যার আপনার বিশ্বাস না হলে আমার আইডি কার্ড চেক করতে পারেন, আমার নাম সত্যিই অঞ্জলি। এই বলে অঞ্জলি কাঁদতে কাঁদতে এটা ওটা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে থাকে। আদি তার মিথ্যা কথাগুলো শুনে রেগে গিয়ে তাকে মারতে গেলে পুলিশ তাকে আটকে অঞ্জলির পক্ষ নিয়ে বলে, একটা মেয়ের গায়ে হাত তুলি? তুই যা যা বলে আমাদের এখানে নিয়ে এলি তার কোনোটাই তো মিলল না। অভিনেতা বলে কি সব জায়গায় অভিনয় করবি? পুলিশ অঞ্জলির কান্না দেখে ইমোশনাল হয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। থানার এসআই বাইরে বেরিয়ে আদিকে বলে, তুমি যা বলছো তার সাথে তো কোনো কিছুই মিলল না। আবার তুমি বলছো ওরা তোমার ফোন ইউজ করে এত কিছু করেছে। তুমি যদি কেস করো তাহলে এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন হবে। তুমি যে নায়িকাটির সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছো ওটাও কিন্তু নিউজ মিডিয়ায় আসবে। তোমার কেরিয়ার সাথে ওই নায়িকাটারও কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। তুমি অভিনেতা মানুষ, তাই ঠান্ডা মাথায় ভেবে দেখো এখন কি করবে। আদি বাড়িতে এসে এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। সে ভেবেই পাচ্ছে না যে সে এখন কি করবে। বাড়িতে ফিরে তার গার্লফ্রেন্ড আইসুর সাথে সে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আইসু তাকে এড়িয়ে চলে যায়। সিন কাট হয়ে অঞ্জলি আর বিনোদের কাছে আসে। আমরা দেখি তারা সেই টাকাগুলো একটা পলিথিনের মধ্যে বেঁধে একটা কুয়োর সামনে নিয়ে আসে লুকানোর জন্য। তারপর কুয়ো থেকে জল তোলার জন্য যে দড়িটা ছিল সেই দড়িটাতে সেই টাকার ব্যাগটা বেঁধে কুয়োতে ফেলে দেয়, যাতে সেই টাকাগুলো কেউ দেখতে না পায়। এদিকে আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছিল। ঠিক তখনই তার বাড়িতে চলে আসে কার্তিকার স্বামী প্রবীণ। প্রবীণ আদিকে বলে, কালকে আবারও আমি দুবাই চলে যাচ্ছি, আমার তো ছুটি শেষ, তাই ভাবলাম চলেই যখন যাচ্ছি তাহলে। এই বলেই প্রবীণ ঘরে ভাঙচুর শুরু করে। তারপর ঘরের মধ্যে কি হয় সেটা আমাদের আর দেখানো হয় না। সিন কাট হয়ে চলে আসে পরের দিন সকালে। আদির বাড়ির লোকেরা আদির সাথে দেখা করার জন্য গ্রাম থেকে তার বাড়িতে এসে দেখে তার বাড়ির মধ্যে সবকিছু ভাঙচুর করা আছে, আর বাড়ির চারিদিকে তারা আদিকে কোথাওই খুঁজে পায় না। আদিকে খুঁজে না পেয়ে তারা পুলিশকে খবর দেয়। থানার এসআই অঞ্জলি আর বিনোদকে সন্দেহ করে থানায় ডেকে পাঠায় এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে থানার এসআই বিনোদকে বলে, পুলিশকে কি তোদের বোকা মনে হয়? ইনভেস্টিগেশন শুরু করেছি, এবার দেখ তোদের কি হাল করি। এতদিন তোরা আমাদের সাথে গেম খেলেছিস, এবার আমাদের পালা। এই বলে তাদের ছেড়ে দিলে তারা অসহায়ের মতো বাড়িতে ফিরতে থাকে। এখন বোঝার ব্যাপার হলো আদিকে কিডন্যাপ কে করলো, বিনোদ আর সায়নী নাকি প্রবীণ। এদিকে সায়নীর বাড়িতে ব্যাংকের লোকেরা এসেছে মাপজোক করার জন্য। ব্যাংকের লোকেরা যখন অঞ্জলির বাড়িতে মাপজোক করছিল তখন হঠাৎই দুজন লোক কি একটা শব্দ শুনতে পায়। শব্দ শুনে সেই দিকে গেলে তারা দেখে সেখানে আদিত্যকে বন্দি করে রেখেছে। এটা দেখে তারা সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দেয়। তৎক্ষণাৎ অঞ্জলির বাড়িতে পুলিশ টিম এবং সাংবাদিকরা চলে আসে। সবাই মিলে আদিকে উদ্ধার করে। অঞ্জলি তো এটা দেখে অবাক হয়ে ভাবতে থাকে, আদি এখানে কিভাবে এলো? তাহলে কি অঞ্জলি আদিকে এখানে বন্দি করে রেখে নাটক করছিল? সাংবাদিকরা আদিকে ঘটনাটা কি জানতে চাইলে আদি বলে, অঞ্জলিকে আমি অনেক ভালোবাসতাম। কাল রাতে আমার বাড়িতে এসে অনেক কান্নাকাটি করতে থাকে তার বাড়ির জন্য। সেই সময় বিনোদ একটা বড় ব্যাগে অনেক টাকা নিয়ে আমার বাড়িতে আসে। ওর কাছে এত টাকা দেখে আমি বুঝতে পারি ও নিশ্চয়ই কোনো ইনলিগাল কাজ করেছে, না হলে এত টাকা সে পাবে কোথায়? এটা নিয়ে আমি কথা বললে বিনোদ আমায় মারতে থাকে। তারপর কি একটা আমার মুখে চেপে ধরলো, তারপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। অঞ্জলি আর বিনোদ বলে আদি মিথ্যে বলছে, কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করে না। পুলিশের টিম অঞ্জলির বাড়ি তল্লাশি করতে শুরু করে। সেই সময় থানার এসআই আদিকে বলে, কেউ বুঝতে না পারলেও আমি জানি তুমি অভিনয় করছো। আদি তখন একটু অ্যাটিটিউড নিয়ে বলে, আপনি ওদের বেলায় ওদের কথা বিশ্বাস করে নিলেন আর আমার বেলায় কেন করবেন না? আপনি বলেছিলেন না আপনি অভিনেতা মানুষ, যা করবেন ভেবেচিন্তে করুন। তাই আমি সেটাই করেছি যা একজন অভিনেতা করে, অভিনয়। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আদি আর তার ম্যানেজার প্ল্যান করেই নাটকটা করেছে। আদি আর এসআই যখন কথা বলছিল সেই সময় তার ম্যানেজার এসে আদিকে কি যেন একটা বলে। আদি ম্যানেজারের কথা শুনে উপরে গেলে দেখে একটা লোক মৃতপ্রায় অবস্থায় শুয়ে আছে। এই লোকটি হলো সেই লোকটা যে আদিকে নিয়ে একটা মুভি বানিয়েছিল তার জমি জমা সব বিক্রি করে। আর এই লোকটি হলো আর কেউ নয়, অঞ্জলির বাবা। এটা দেখার পর আদির অপরাধ বোধ হয়। আদি বাড়ি ফিরতে ফিরতে মনে মনে ভাবে, ওরা এতদিন কেন আমার ভয়েস কালেক্ট করছিল এবার বুঝতে পারছি। ওরা মুভিটা ডাবিং করার মিথ্যা চেষ্টা করছিল। কাল পর্যন্ত ক্রিমিনাল ছিল তারা দুজন আর আমি ছিলাম হিরো, কিন্তু এখন বুঝতে পারছি ওরাই ছিল হিরো আর আমি ছিলাম ক্রিমিনাল। আর এখানেই মুভিটা শেষ
হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকদিন পর একটা মুভি এক্সপ্লেন ভিডিও বানালাম, তাও এত শরীর খারাপ নিয়ে। তোমরা নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও।